আসসালামু আলাইকুম সবাইকে। আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগত। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু বলো আগে। আহ, সবাইকে আমাকে দেখতে পাচ্ছ কিনা সেটা একটু জানাও, তারপরে আমি ক্লাসটা শুরু করবো আর কি। সবাইকে শুনতে পাচ্ছ কিনা আর দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। ওয়ালাইকুম সবাইকে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগত। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু বলো আগে। হ্যাঁ, সবাই যদি শুনতে পাও তাহলে আমি ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। সর্বপ্রথম ক্লাসটাকে সব ফ্রেন্ডসদের জন্য একটু দ্রুত গতিতে শেয়ার করে দেন। কারণ হলো আজকের ক্লাসটি আপনারাও জানেন খুবই স্পেশাল। কুমিল্লা বোর্ড 2024 আমরা অ্যানালাইসিস করবো এ টু জেড ডিটেলস। ওকে, একটু দ্রুত গতিতে সবাই বলো, ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে, ওকে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একদম 5 জন করে ফ্রেন্ডসদের মেনশন দাও। যতজন জয়েন হয়েছ সবাই 5 জন করে ফ্রেন্ডসদের মেনশন দাও। আর হচ্ছে ক্লাসটা সবার জন্য শেয়ার করে ফেলো দ্রুত গতিতে। ঠিক আছে, ঠিক আছে কিনা একটু বলেন। ঠিক আছে, সবাই ওকে বলেন। ওকে 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 বলেন একবার। একবার সবাই ওকে বলেন, তারপর আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। শেয়ার ডান, যারা যারা শেয়ার ডান করতেছেন শেয়ার ডান লিখে ফেলেন, এরপরে ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। চমৎকার একটা ক্লাস হবে আজকের পুরো ক্লাসটা জুড়ে। ওকে, দেখে কারা কারা জয়েন হয়েছেন। কি ব্যাপার, লাইভ এটা আসে না। ওকে, অনেকেই জয়েন হয়ে গেছে, বাকিরা একটু শেয়ার করে দাও না, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। সব বোর্ডই সলভ করাবো, আগে শেয়ার করে সবাই। এবং সেই সাথে লিখে রাখো আগামী পরশুদিন, কালকে ক্লাস নিব না সকালে, পরশুদিন সকালে ক্লাস নিব। পরশুদিন সকাল কোন ক্লাসটা করবে সেটা একটু কমেন্ট করে রাখো। আচ্ছা ঠিক আছে, যারা যারা শেয়ার করছেন অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আচ্ছা ফাইন, তাহলে আমরা প্রথমেই প্রথম প্রশ্নটা একটু দেখি। কুমিল্লা বোর্ড 2024 প্রথম প্রশ্ন, একটি ডিকোডারের আউটপুট যদি 64 পেতে হয় ইনপুট কত দিতে হবে? দেখি সবাই কমেন্ট করে তো। একটি ডিকোডারের আউটপুট যদি 64 পেতে হলে ইনপুট কত দিতে হবে? তোমরা উত্তর লেখার সময় এভাবে লিখবা, উত্তর লেখার সময় এক এভাবে লিখবে, উত্তর যখন লিখবে তখন এক এভাবে কমেন্ট করবা। তাহলে আমি বুঝতে পারবো যে তুমি উত্তরটা সঠিকভাবে লিখছো কিনা। তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি লিখো যে 1 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে। একটি ডিকোডারের আউটপুট যদি 64 পেতে হয় তাহলে ইনপুট কত দিতে হবে? তাহলে ইনপুট কত দিতে হবে সবাই একটু দ্রুত লিখেন, সবাই একটু দ্রুত লিখেন। ওকে, ইনপুট কত দিতে হবে তাহলে লিখেন তো একটু। একটি ডিকোডারের যদি আমরা 64 পেতে হয় তাহলে ইনপুট কত লিখতে হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই, কে পারেন দেখি সবার আগে। সবার আগে কে পারেন দেখি। ওকে, সবার আগে কে পারেন দেখি, সবার আগে কে পারেন দেখি। এটা একটি ডিকোডারের আউটপুট যদি 64 পেতে হয় তাহলে ইনপুট কত দিতে হবে? ওকে, তোমরা তো ক্লাস শেয়ার করলো, আমিও একটু শেয়ার করি, 1 মিনিট সময় নিই তোমাদের থেকে। তোমরা যারা শেয়ার করছো তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমি একটু শেয়ার করে দিই যাতে সবাই, কেউ যাতে ক্লাসটা মিস না করে, সব ফ্রেন্ডসরা যাতে ক্লাসটা করতে পারে। ওকে, আমি একটু শেয়ার করে দিই, অনেক স্টুডেন্ট না হলে ক্লাসটা পারবে না, মিস করবে। আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করে দাও চাইলে পারবে। ওকে, আচ্ছা আচ্ছা ফাইন, সবাই ক্লাসটা করো, আল্লাহর রহমতে অনেক বেসিক ক্লিয়ার হবে, অনেক বেসিক ক্লিয়ার হবে। ঠিক আছে, সুন্দর সুন্দর। একের গ, শুনেন ভালো করে কথা শুনেন, ট্রিক শিখেন। একটা পারলে হবে না, সবগুলা পারতে হবে, সবগুলা পারতে হবে। আগে ডিকোডার কি বুঝেন। ডিকোডার কি? যা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করতে পারে, যে সার্কিট, মনে আছে তো? যে সার্কিট কম্পিউটারের ভাষাকে 2 টু দি পাওয়ার n কে মানুষের ভাষায় রূপান্তর করতে পারে। ঠিক কিনা বলেন তো? ঠিক কিনা বলেন তো? মানুষের ভাষায় রূপান্তর করতে পারে কিনা? এই যে সূত্র কি ছিল, n সমান 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এটাই তো সূত্র ছিল। তাহলে বলো, একটি ডিকোডারের আউটপুট যদি আমি 64 পেতে চাই তাহলে 2 টু দি পাওয়ার n এর মান কত বসাইতে হবে? n এর মান কত বসাইতে হবে? এই যে n এর মান যদি 6 বসাই তাহলে 2 টু দি পাওয়ার 6 সমান হচ্ছে 64। এটাই হলো উত্তর। সূত্র এটা মনে রাখবে, n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার। এটা হলো ডিকোডারের সূত্র। এখানে কি বলছে? ডিকোডার। আর এনকোডারের সূত্র কি? এনকোডারের সূত্র হলো 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু n।
মনে আছে তো এগুলা? যারা আমার ডিকোডার এনকোডার ক্লাস করেছে এগুলো তো পারার কথা, একেবারে ইজি ছিল। n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n হচ্ছে কিসের? বলো কার জন্য? অবশ্যই ডিকোডারের জন্য। আর 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু n হলো কিসের জন্য? এনকোডারের জন্য। ঠিক আছে, যারা এটা উত্তর করেছেন তাদের সঠিক হয়েছে। দ্বিতীয় নাম্বার প্রশ্নটা হয়তো অনেকে এতক্ষণ উত্তর লিখে ফেলেছো। দেখি 2 নাম্বার প্রশ্নটার উত্তর সবাই লিখো। 2 নাম্বার প্রশ্নটার উত্তরটা সবাই লিখো তো। 2 নাম্বার প্রশ্নটার উত্তরটা সবাই লিখো। কে করতে পারেন দেখি 2 নাম্বার প্রশ্নটা? আপনারা নিষ্ঠুর আছেন মানুষ, এই ক্লাসগুলো এমনিও শেয়ার করা দরকার। তোমরা কেন বন্ধুদেরকে 5 জন করে মেনশন দিচ্ছ না? যারা ক্লাস করতেছো, যারা উত্তরগুলো লিখতেছো, সবাই 5 জন করে ভালো ফ্রেন্ডস, পড়ুয়া ফ্রেন্ডসদের মেনশন দেন, আর একবার শেয়ার দেন। ঠিক আছে, ওকে, একবার শেয়ার দিয়ে ফেলেন, আর 5 জন করে ভালো ফ্রেন্ডসদের মেনশন দিয়ে দেন। তাহলে যদি যদি রেসপন্স ভালো দেখি তাহলে পরের ক্লাস নিব ইনশাল্লাহ। যাও, পরে আর একটা বোর্ড সলভ করাবো। আর তোমরা ডেসক্রিপশনটা পড়ে দেখো, তোমাদের জন্য কি সুযোগটা দিছি, এই সুযোগ কাজে লাগাও। আচ্ছা, এবার দেখো 2 ভালো করে খেয়াল করো। 2 অনেকে পারে না, এদিকে তাকাও, এদিকে তাকাও। প্রথমে এটাকে সাজায় লিখেন, এ বি সি প্লাস বিসি প্লাস সি। আগে সাজায় লিখেন, সাজায় লিখলাম। সাজায় কিভাবে লিখলাম? এই যে এইভাবে, বিসি কে এ বিসির পাশে নিয়ে আসছি। তাহলে কমন নেন, তাহলে কমন নেন, বিসি যদি কমন নিই তাহলে কি হয়? এ প্লাস 1। ঠিক কিনা? এই যে বিসি বিসি কমন নিলে এ অর 1 প্লাস হলো সি। ঠিক কিনা? তাহলে এ অর 1 মানে হলো 1, তাহলে শুধুমাত্র কি রইলো? বিসি অর সি। ঠিক আছে, এখান থেকে কি কমন নিব? এখান থেকে কমন নিব সি বি অর 1। 1 এর সাথে যাই অর করি 1, ফলাফল হলো সি, এবং উত্তর হচ্ছে সি। ঠিক আছে কিনা বলো তো? তাহলে প্রথম একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটাকে একটু সাজায় লিখলাম জাস্ট। এ বিসি এর পাশে বিসি লিখলাম প্লাস সি। এবার বিসি যদি কমন নিই তাহলে এ অর 1, আর সাথে হচ্ছে প্লাস সি। 1 এর সাথে যাই অর করি না কেন, 1 এর সাথে যাই অর করি না কেন 1 হবে। তাহলে বিসি এর সাথে সি, সি যদি কমন নিই বি অর 1, তাহলে শুধু সি। ঠিক আছে, আচ্ছা ফাইন। এবার পরের প্রশ্ন আসছি আপনার ক্লাস করার জন্য। হ্যাঁ, আমার মনে আছে, ওর নাম ত্রিপুরা, নেতু ত্রিপুরা, তোমার কথা আমার মনে আছে। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার দেখেন, পরের প্রশ্নে আসি, পরের প্রশ্নে আসি, পরের প্রশ্নে আসি। ঠিক আছে, পরের প্রশ্নটাই আসি। আচ্ছা, 2 নাম্বারের পরে এবার 3 নাম্বার আসেন। অ্যাস্থেটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন কি? তোমাকে বলা হয়েছে ওয়েবসাইট কয় ধরনের? আমরা জানি ওয়েবসাইট হচ্ছে 2 ধরনের। স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে কয় কি প্রয়োজন? 3। 30 সেকেন্ডের মধ্যে উত্তর করবেন, 30 সেকেন্ডের মধ্যে উত্তর করবেন। যারা উত্তর করবেন তারা 30 সেকেন্ডের মধ্যে করবেন। ঠিক আছে, যারা উত্তর করবেন তারা 30 সেকেন্ডের মধ্যে করবেন। যারা মেনশন শেয়ার দিয়েছেন, মন থেকে ভালোবাসা নেবেন, মন থেকে ভালোবাসা। 30 সেকেন্ডের মধ্যে উত্তর করবা। আজকের ক্লাসটা ক্লিয়ার কিনা বলো তো? ডিভাইস চেঞ্জ করাতে ক্লাসটা ক্লিয়ার দেখাচ্ছে কিনা, একেবারে পরিষ্কার দেখাচ্ছে কিনা বলো। ওকে, ঠিক আছে। অ্যাস্থেটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন কি বলতো? আচ্ছা, অ্যাস্থেটিক ওয়েব পেজ তৈরিতে কি প্রয়োজন? আচ্ছা, 3 খ বলতেছো দেখি। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। অ্যাস্থেটিক ওয়েব পেজ তৈরিতে হচ্ছে এইচটিএমএল সিএসএস। এটা হচ্ছে কি? ক্যাসকেডিং স্টাইল শিটস। এটাকে কি বলা হয়? ক্যাসকেডিং স্টাইল শিটস। এগুলো একটু লিখে রাখো। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে। ক্যাসকেডিং স্টাইল শিটস। আর এইচটিএমএল মানে তো জানো, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ক্যাসকেডিং স্টাইল, ক্যাসকেডিং স্টাইল শিটস, স্টাইল শিটস। ঠিক আছে, ক্যাসকেডিং স্টাইল শিটস। ওকে, তাহলে সিএসএস এর পূর্ণরূপ মনে থাকবে তো? তাহলে এবার দেখেন এটা উত্তর কি হবে তাহলে? 1 আর 3, এই যে 1 আর 3। এবং এখানে একটু লিখে রাখেন পাশে, ওয়েব পেজকে কালারফুল করতে লাগে। ওয়েব পেজকে কালারফুল করতে কোন কোন ভাষা ব্যবহৃত হয় ওয়েব পেজকে কালারফুল করতে? এই যে আমরা যে ওয়েব পেজকে কালারফুল করব, এটার জন্য লাগে সিএসএস। ইন্টারনেটের পেজে যে বিভিন্ন কালার, এই কালার গুলা ডিজাইন করার জন্য লাগে সিএসএস। সিএসএস ওয়েব পেজকে কালারফুল করতে পারে। সবার কি ক্লিয়ার কিনা বলুন তো? ওকে ফাইন। এইচটিএমএল সিএসএস আপনার বইয়ে পড়ে গেছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার দেখেন, 1 লাইন নিচে নামানোর জন্য কোনটি ব্যবহৃত ট্যাগ কোনটি? 1 লাইন নিচে নামানোর জন্য দেখো ভালো করে, দেখি এটা কে লিখবেন। দেখি 4 এর গ ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর দিয়েছে। 4 এর কিভাবে দেয় আমি বুঝি না। 1 লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ টেবিল ডাটা কখনোই হবে না। ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। টেবিল ডাটা কিভাবে হবে আমাকে বলেন? এটা তো টেবিলের ট্যাগ, এটা হবে না। এটাও তো হবে না টেবিল রো, এটাও হবে না টেবিল হেডার, এগুলো একটাও হবে না। ঠিক আছে, এগুলো সবগুলো টেবিল। এই যে ব্র্যাক ট্যাগ, ব্র্যাক ট্যাগ হচ্ছে কি? 1 লাইন নিচে নামানোর জন্য। ঠিক আছে,
কেমনে অন্য ট্যাগ বলেন? আর ব্রেক ট্যাগ একটা এমটি ট্যাগ, যে ট্যাগের শুরু আছে শেষ নাই, এরকম আরো কিছু আছে। ইমেজ ট্যাগ এমটি ট্যাগ, ঠিক আছে। এরপরে এই সার ট্যাগ, হরিজন্টাল রো, এইগুলা হচ্ছে এমটি ট্যাগ। তিনটা এমটি ট্যাগ দেখা যায় নরমালি, আরো আছে, অনেক আছে, ঠিক আছে। তাহলে আমার সাথে সাথে একবার বলেন, আমার সাথে সাথে একবার বলেন, 4-এর কয় নাম্বার হবে? 4-এর কয় নাম্বার হবে আমার সাথে সাথে একবার বলেন তো। 4-এর কয় নাম্বারটা হবে আমার সাথে সাথে একবার বলেন। ওকে, তাহলে 4-এর কত হবে? গ। কেন গ হবে বলো তো, কেন গ হবে? কারণ হচ্ছে টিডি, টিআর, টিএইচ, এগুলো সবগুলা হচ্ছে টেবিলের ট্যাগ। আচ্ছা, আচ্ছা, একটা কথা বলি প্রিয় শিক্ষার্থী, এটা আমার অনুরোধ আর কি। দেখি 127 জন ক্লাসে আছে, সবাই তো অনুরোধ রাখবা। দেখি 127টা শেয়ার দাও তো এক সেকেন্ডে, একবার করে সবাই নিজের ট্যাব নেবে, প্রয়োজনে ক্লাস শেষে ডিলিট করে দিবে, যারা আমার কথার ভয়েসটা শুনতেছে, ঠিক আছে। হয়তো এখানে অনেক শিক্ষকও ক্লাস করতেছেন, ওনারা বাদে, ঠিক আছে, ওনারা বাদে। তোমরা দেখি 127 জন একটা মিনিটের জন্য শেয়ার দাও তো, দেখি কি অবস্থা হয়, কয়জন জয়েন হয়। জাস্ট এটা একটু দেখতে চাচ্ছি, মানে তোমরা যদি একবার একবার শেয়ার দাও, কয়জন জয়েন হয়, এটা 127 থেকে কতজনে যায় এটা একটু দেখি। ওকে, আচ্ছা, এবার দেখেন, এই যে এবার দেখেন 5 নাম্বার প্রশ্ন আসেন, 5 নাম্বার প্রশ্ন। দুইটি HTML ডকুমেন্টের সংযোগকে কি বলে? দুইটি HTML এর ডকুমেন্টের সংযোগকে, দেখো কুমিল্লা বোর্ডের প্রশ্ন দেখো, দুইটি HTML এর ডকুমেন্টের সংযোগকে কি বলে? কি বলবা বলো? দুইটা HTML এর ডকুমেন্টের সংযোগকে কি বলবা বলো? ওকে, দেখছো তোমরা শেয়ার করতেছো, এটা প্রমাণ স্টুডেন্ট বেড়ে যাচ্ছে। ওকে, দুইটা HTML এর ডকুমেন্টের সংযোগকে কি বলে বলো? দুইটা HTML এর ডকুমেন্টের সংযোগকে কি বলে? ওকে, দেখি বলেন তো, দুইটি HTML এর ডকুমেন্ট সংযোগকে কি বলে? আচ্ছা, যারা উত্তর দিয়েছেন 5, হাইপারলিংক, ইয়েস, এক্স্যাক্টলি তাই, ঠিক আছে। হাইপারলিংক হচ্ছে কি, দুইটা ওয়েব পেজের মধ্যে সংযোগ করে, ওয়েব পেজ এবং ওয়েবসাইটের মধ্যে সংযোগ স্থাপন করে, ঠিক কিনা? কোন ট্যাগের মাধ্যমে করে? অ্যানকর ট্যাগের মাধ্যমে। কোন ট্যাগের মাধ্যমে করে? অ্যানকর ট্যাগের মাধ্যমে। এবং এটা সবাই পারার কথা, HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? অবশ্যই অবশ্যই বডি, অবশ্যই অবশ্যই বডিটাই হচ্ছে HTML এর মেইন কন্টেন্ট, ঠিক আছে। এটাই হচ্ছে উত্তর, বডি ট্যাগে। HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? বডি ট্যাগে। তাহলে দেখো প্রশ্ন মোটামুটি আমাদের বেসিক নলেজের মধ্যে আসে, এগুলো 24 সালের প্রশ্ন। HTML এর ডকুমেন্টের সংযোগকে কি বলে? আমরা যদি এভাবে প্রত্যেকটা বোর্ড প্রশ্নকে অ্যানালাইসিস করি, আমাদের কোনো এমসিকিউ আটকাবে না পরীক্ষায়, দেখবা চোখ বন্ধ করে আমরা 25টা আনসার করে আসতে পারবো, ঠিক আছে। ইনশাল্লাহ এই ক্লাসগুলো কেউ মিস দিবে না। দেখো ক্যাপশনটা একটু পড়ে দেখো, জাস্ট আমি ক্যাপশনে কি বলেছি, কি বলেছি সেটা একটু পড়ে দেখো। এটা এত বড় সুযোগ আর কখনোই পাবে না। 7 নাম্বার, ওয়েবসাইটকে নির্দিষ্ট কোন সার্ভারে স্থাপন করাকে কি বলে? 7 নাম্বার, দেখি বলো তো, ওয়েবসাইটকে কোন নির্দিষ্ট সার্ভারে স্থাপন করাকে কি বলে? ওয়েবসাইটকে কোন নির্দিষ্ট সার্ভারে স্থাপন করাকে কি বলে? দেখি কে পারেন। ওয়েবসাইটকে কোন নির্দিষ্ট সার্ভারে স্থাপন করাকে কি বলে? 5-এর ক বলতেছো ওয়েব ডকুমেন্ট, আবার অনেকে বলতেছো 5-এর ক, 5-এর ক, ঠিক আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, 5-এর কি? 5-এর এ, 5-এর ক কেন লিখতেছো? দেখি ওয়েবসাইটকে নির্দিষ্ট কোন সার্ভারে স্থাপন করাকে 5-এর ক কেন লিখতেছো আমাকে একটু বলো তো, ঠিক আছে। 5-এর ক, ও আচ্ছা, 7-এর বলতেছি, 7-এর কি? 7-এর ঘ, 7-এর ঘ, আমি তো বুঝতেছি না, 7-এর ঘ বলতেছি, 7, আমি তো মনে করছি এটা 5। আচ্ছা, 7-এর ঘ উত্তর, ঠিক আছে। ওয়েব হোস্টিং হচ্ছে, তাহলে এখান থেকে পরীক্ষার জন্য সংজ্ঞাও শিখে নাও, জ্ঞানমূলক। জ্ঞানমূলকের সংজ্ঞা কি? ওয়েব হোস্টিং কাকে বলে? তাহলে কি বলবো? ওয়েবসাইটকে কোনো নির্দিষ্ট সার্ভারে স্থাপন করাকে কি বলে? ওয়েবসাইটকে কোনো নির্দিষ্ট সার্ভারে স্থাপন করাকে বলা হয় ওয়েব হোস্টিং, ঠিক আছে। ওয়েবসাইটকে কোনো নির্দিষ্ট সার্ভারে স্থাপন করাকে কি বলবো? ওয়েব হোস্টিং বলবো, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, ফাইন। এবার আসো পরের প্রশ্নে আসি, পরের প্রশ্ন, পরের প্রশ্নে আসি এবার, পরের প্রশ্নে আসি। এই যে ফর আই 1 থেকে শুরু করে 9 পর্যন্ত 2 করে বাড়বে, এটা মানে এটা মানে কি? এটা মানে যে কথা, এটা মানে একই কথা, ঠিক আছে। আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2, আই প্লাস সমান 2 যে কথা, আই সমান আই প্লাস 2 একই কথা, ঠিক আছে। তাহলে সবাই কি ঠিক আছে কিনা দেখো তো একটু। ওকে, ফাইন। এবার দেখেন ফর আই ইজ ইকুয়াল টু 1 থেকে 9 পর্যন্ত, তাহলে 1 প্রথমে আসবে, 1 একের পরে আসবে 3, যেহেতু 2 করে বাড়ে। 3-এর পরে কত আসবে? 3-এর পরে কত আসবে? 5, 5-এর পরে আসবে 7, 7-এর পরে আসবে 9। দেখো 1 আসবে, 1-এর পরে 2 বাড়বে, 3 আসবে, 3-এর পরে 2 বাড়বে, 5 আসবে, 5-এর পরে 2 বাড়বে, 7 আসবে, 7-এর পরে 2 আসবে, 9। তাহলে উত্তর হবে গ নাম্বার, 8-এর উত্তর হবে গ নাম্বার, 8-এর উত্তর হবে গ নাম্বার। দেখো সবার কি 8টা ক্লিয়ার কিনা?
8টা ক্লিয়ার কিনা। আমরা বেশি সময় নিব না, আমরা চেষ্টা করব সর্বোচ্চ কম সময়ের মধ্যে মানে ক্লাসটা শেষ করতে, যাতে আমাদের 25টা ব্যাখ্যা সহ প্র্যাকটিস হয়। তুমি চিন্তা করো 10টা বোর্ডের 25টা করে 250টা এমসিকিউ যদি তুমি কভার করতে পারো, 10টা বোর্ডের 25টা করে 250টা এমসিকিউ যদি এবার আমার ব্যাখ্যা শুনতে পারো, তোমার আর কখনো আইসিটির এমসিকিউ সমস্যা হবে কিনা এবার চিন্তা করো। তাহলে তুমি এটা মাথায় রেখে হলেও অবশ্যই ক্লাসগুলো করবা। এবার দেখেন 9 নাম্বার, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে কি বলে? দেখছেন প্রশ্ন কঠিন আসে মনে করে, প্রশ্ন কঠিন হয় না, প্রশ্নে স্মার্ট হয়। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের পদ্ধতিকে কি বলবা বলো? 9 এর কথা বলো, 9 এর কমেন্ট করেন। ওকে, হ্যাঁ, আপনার ক্লাস শেয়ার বেশি করতে গিয়ে আইডিতে রেস্ট্রিকশন চলে আসছে। আই এডুকেশনের ক্লাসে এরকম একটা এমসিকিউ ছিল। ওকে, থ্যাংক ইউ। আমি তো আই এডুকেশন আইসিটি ক্লাসগুলো নিব এখন থেকে, তোমরা জানো কিনা, ঠিক আছে? আর আমি একটা ঘোষণা দিই, তোমাদের যারা ছোট ভাই এসএসসি পাস করছে, জোর করে হলেও ছোট ভাই বোন এগুলাকে 1500 টাকা দিয়ে ভর্তি করে দাও। অ্যাডভান্স কোর্স করে কলেজে গিয়ে অ্যাপ্লাই করাইতে পারবে। কলেজে যাওয়ার আগে যদি সে 2-3টা চ্যাপ্টার শেষ করে যায়, তাহলে তুমি বলো আর সে টিচারের কাছে শুধু পজিটিভ হয়ে যাবে। অবশ্যই যাদের আত্মীয় স্বজন, কাজিন এসএসসি পরীক্ষা দিছে আর এইচএসসি যারা আছে, তাদের সবাইকে সাজেস্ট করবে, ঠিক আছে? অবশ্যই সাজেস্ট করবে। এবং তোমরা তো জানো, তোমরা নিজেরাই, একটা এইচএসসি ছেলে সবচেয়ে বেশি ধরা খায় কি জানো? হুট করে প্রাইভেট একটাতে ভর্তি হয়, কোনো কোর্সে না চিনে না বুঝে চাকচিক্য বিজ্ঞাপন দেখে ভর্তি হয়ে দেখে কিছুই শিখে নাই, 2-3 মাস শেষ। তোমাদের মধ্যে এরকম অনেকেই এগুলা হয়রানির শিকার, ঠিক আছে? শেষে এসে আমাদেরকে হয়তো বলো যে স্যার এই মুহূর্তে এসে কিছু করতে পারবো কিনা আপনি কিছু। আমিও সুপার বেসে যাদের দায়িত্ব নিছি ম্যাক্সিমাম এরকম, কিন্তু আল্লাহর রহমতে এদের থেকে এখন জিজ্ঞেস করো, ওপেন পাবলিক প্লেসে বলতেছে, আমার সুপার বেসের কোন স্টুডেন্টকে এখন জিজ্ঞেস করো, এগুলো বুলেট হয়ে গেছে, এক একটা 2 মাসে বুলেট বানাই ফেলছে, 1.5 মাস 2 মাসে। ওকে, রাত দিন ক্লাস দিয়ে পরিশ্রম করে ওদেরকে ওই অবস্থায় নিয়ে গেছে। আচ্ছা ফাইন, এবার দেখেন 10 নাম্বার, সি ভাষায়, এটা একটু দেখেন, এটা সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণ করে কোনটি? সি ভাষায় সমজাতীয় ডেটা, এটা হচ্ছে ডিবাগিং, এই যে প্রোগ্রামিং এর ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের পদ্ধতি। দেখো এটা হলো ডিবাগিং। আরেকটা কথা শুনে, এখান থেকে কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ডিবাগিং কাকে বলে। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধন করাকে কি বলা হয়? পদ্ধতিকে কি বলা হয়? ডিবাগিং। এবং দেখো এটাও সংজ্ঞায় আসে, এটাও জ্ঞানমূলক পরীক্ষায় প্রশ্ন আসে, সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণ করে কোনটি? এই যে এটা হলো এরে। এরে সি ভাষায় সমজাতীয় ডেটা সমাবেশকে বলা হয় এরে। এটা জ্ঞানমূলক প্রশ্ন আসলে এটাই লিখবা, সি ভাষায় সমজাতীয় ডেটা সমাবেশ, যেটা ডিক্লেয়ার করে এভাবে, এই যে ইন্টিজার এ ধরো 5, এই যে থার্ড ব্র্যাকেট, এটাকে এইভাবে সমজাতীয় ডেটার সমাবেশ, ঠিক আছে? সি ভাষায় সমজাতীয় ডেটার সমাবেশকে বলা হয় এরে। ওকে, একজন বলছে স্যার আই এডুকেশন আপনার ক্লাস দেখে ভালো লাগছে তাই আবার ক্লাস করতে আসলাম। গুড, ভেরি গুড। আসলে স্যার ওয়ান অফ দ্য বেস্ট টিচার অন আইসিটি। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আসেন পরের প্রশ্ন, সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণ করে কোনটা? এবার সি প্রোগ্রাম ডেটা আউটপুটের জন্য ব্যবহৃত ফাংশন কোনটি? সি প্রোগ্রামে ডেটা আউটপুটের জন্য ব্যবহৃত ফাংশন কোনটি? আউটপুটের জন্য কোন ফাংশন ব্যবহৃত হয়? একটু আগেও এটা বোর্ডে পড়াইছি, এটা ওই যে বললো না আই এডুকেশনের প্রোগ্রামিং ক্লাসে। দেখো ইনপুটের জন্য হচ্ছে স্ক্যানএফ, সি ভাষায় প্রোগ্রামিং এ আউটপুট হচ্ছে প্রিন্টএফ, এই যে আউটপুটের জন্য প্রিন্টএফ, এগুলো লিখে রাখবা। এইরকম কোনো কিছু নাই, ফ্লোট কিছু নাই, ঠিক আছে? ফ্লোট এমনি ডাটা টাইপ হিসেবে ডিক্লেয়ার করা যায়, ফ্লোট কোনো ফাংশন নয়, ঠিক আছে? তাহলে এটা কি স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, প্রিন্টএফ হচ্ছে আউটপুট। এখানে কি বলছে প্রশ্ন? আউটপুট, তাহলে উত্তর হবে আউটপুট ফাংশন প্রিন্টএফ, আচ্ছা, তাহলে আমরা বেশ কিছু প্রশ্ন শিখে ফেলতেছি এখানে, দেখি এটা বলো তো, ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? এটা 12 নাম্বারটা উত্তর করেন সবাই। ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? আসলে বেস্ট টিচার আগে কেন পেলাম না? ইনশাল্লাহ লেগে থাকো, যে কয়দিন আছে সে কয়দিনে ওয়ান শট মারি, মোটামুটি রেজাল্ট ভালো করে ফেলবো, চিন্তা করিও না। আর যদি মন চাই টাকাকে বেশি প্রায়োরিটি না দাও, মনে হয় যে রেজাল্টটা প্রায়োরিটি, আমি বলবো বাংলাদেশের সকল বুক এক সাইডে রেখে আইসিটি অ্যাসিস্ট্যান্টের বই দুটা পড়ো। তুমি আমাকে সারা জীবন মনে রাখবা এই বই দুটা পড়ে পরীক্ষা দিতে গেলে, ঠিক আছে? এত সহজে গুছানো, রিভাইজ দিতে এত ভালো লাগবে। পরীক্ষার আগে 3 দিন বন্ধ পাইছো না এসএসসি 25, এই 3 দিন বন্ধে আমার বইটা পড়ে পরীক্ষা দিতে যাও, তুমি নিশ্চিত তোমার রেজাল্ট ভালো হবে। অন্য বই তুমি কুলো পাবা না, অন্য বই এই 3 দিন পড়ার জন্য হলেও তুমি বই নাও,
এই 3 দিন পড়ার জন্য হইলো না। আমার কথাটা ধরো, তুমি স্টুডেন্ট মানুষ, আমার শিক্ষার্থী, তোমার সাথে আমি ব্যবসা করবো না, এটা মাথায় রাখিও। আর তুমি কিনার পর তো বুঝবা বই ভালো কিনা, না হলে ফেরত দিয়ে দিন। আর তুমি না কিনা মানে আমাকে একজনে জিজ্ঞেস করছে, স্যার আমি বই কিনবো না, আমি বলছি ভালো হয়েছে। কেন? তুমি বই না কিনলে আরেকজন পড়ার সুযোগ পাবে, কারণ লিমিটেড, খুবই লিমিটেড স্টক। আচ্ছা, ওকে ফাইন, আর কোনো কথা বলবো না। আহ, একজনে বলছেন আমার কলেজের শিক্ষক, আচ্ছা স্যারদের বদনাম করিও না, এক একজন স্যারের এক এক স্ট্র্যাটেজি। ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয় বলেন? ক্রায়োসার্জারিতে কোন গ্যাস? আর্গন। এই যে আর্গন গ্যাস ব্যবহৃত হয়। আরো কিছু লিখে রাখেন, আরো কিছু লিখে রাখেন। আর্গন, তরল নাইট্রোজেন, তরল নাইট্রোজেন ব্যবহৃত হয়, অক্সিজেন ব্যবহৃত হয়, কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত, এগুলো লিখে রাখেন। ঠিক আছে, এগুলোও পরীক্ষা আসে। তাহলে আর্গন, তরল নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো সবগুলা ক্রায়োসার্জারি হিসেবে ব্যবহৃত হয়। ওকে, ইনশাল্লাহ। আর চট্টগ্রাম যারা আছো, বই অর্ডার করার দরকার নেই ভাই। বুকল্যান্ড চকবাজার একটা লাইব্রেরি আছে, নিউ বুকল্যান্ড লাইব্রেরি, ওইখানে বই আছে, ওখানে গিয়ে সুন্দর করে বই নিয়ে নিন। ঠিক আছে, চকবাজার যারা আছেন আর কি। আচ্ছা, এবার দেখেন পরবর্তী প্রশ্ন, এটা একটু ভালো করে পড়ো। বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা, সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকেটজাত পণ্যে বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে। ঠিক আছে, উদ্দীপকে মোড়ক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা, সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, প্যাকেটজাত পণ্যে এটা কোন পদ্ধতি বলো? প্যাকেটের মোড়ক কোন পদ্ধতি? ওকে, ঠিক আছে, ভালো করে বলে কোন পদ্ধতি, এটা বলো তো কোন পদ্ধতি। এটা কোন পদ্ধতি বলো? উদ্দীপকের মোড়ক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটা? প্রযুক্তি কোনটাও দেখি বলো তো, কেউ কেউ বলতে পারো কিনা? অবশ্যই বলতে পারবা, 13 হচ্ছে ন্যানো টেকনোলজি। ঠিক আছে, আমরা জানি চিপসের প্যাকেটের ভিতর যে প্রযুক্তি ব্যবহৃত হয় সে প্রযুক্তির নাম। ইভেন শুধু চিপসের প্যাকেট না, খাবার গরমের জন্য বিভিন্ন রেস্টুরেন্ট এখন ন্যানো টেকনোলজি সমৃদ্ধ প্যাকেট গুলো ব্যবহার করে, যাতে খাবারের গুণগত মান ঠিক থাকে, খাবারের মান নষ্ট না হয়, সবকিছুর জন্য। এই যে দেখো, এটা কিভাবে বলবা? 14 নম্বর বলো তো, পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ কি? বলো তো, পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ কি? 14 নম্বরের উত্তর দাও। 14 নম্বরের উত্তর দাও তো, পণ্যগুলো জনপ্রিয়তা বৃদ্ধির কারণটা কি বলো? 14 নম্বর বলো তো, 14 নম্বর কেন জনপ্রিয়তা বৃদ্ধি হচ্ছে? এই যে আমরা যে ন্যানো টেকনোলজির মাধ্যমে যে মোড়ক গুলা ব্যবহার করতেছি, এই মোড়ক গুলার জনপ্রিয়তা কেন বাড়তেছে দেখি বলো তো। 14 নম্বরটা উত্তর দাও। ওকে, হ্যাঁ, 14 এর বলতেছো 4, সবাই বলো। 14 4 কেন? অবশ্যই এগুলো স্বাস্থ্যসম্মত, অবশ্যই নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাদকে অটুট রাখে, নষ্ট করতে দেয় না, এবং আর্দ্রতা প্রতিরোধী, আর্দ্রতাকে কি করতে পারে? প্রতিরোধ করতে পারে। ঠিক আছে, উত্তর হবে সবগুলা। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? তাহলে সবার কি ক্লিয়ার? এটা পারবেন? তাহলে পারবেন পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ। এবার আসেন পরের প্রশ্ন, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত হয়। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কেন ব্যবহৃত হয় বলেন? এটা বলেন, 15 নাম্বার বলেন, দেখে দেখে সুন্দর করে বুঝে বুঝে উত্তর করেন। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত কেন হয় দেখি বলেন তো। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, এই তোমরা কমেন্টে কথা বলিও না একজন আরেকজনের সাথে, দয়া করে কমেন্টে কথা না বলে আগে উত্তর দেওয়ার চেষ্টা করো, যে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত হয় কোনটি, এটা বলে না। ওকে, ওকে, সবাই কমেন্ট করেন, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত হয়। অবশ্যই যারা 15 উত্তর দিয়েছেন, দেখেন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কি? ডিএনএ সজ্জা পরিবর্তন, বংশগতির দ্বারা অনুসন্ধান, এগুলা স্বাক্ষর শনাক্তকরণ, এগুলা এগুলা হচ্ছে কিসের কাজ? স্বাক্ষর শনাক্তকরণ, এই সে এগুলা সবগুলা বায়ো ইনফরমেটিক্স এর কাজ। তাহলে এই যে ডিএনএ হচ্ছে এগুলা 1 আর 2, উত্তর হবে 1 আর 2, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত। এবার দেখো, বায়োমেট্রিক্স পদ্ধতিতে ব্যবহৃত হয় কোনটি? বায়োমেট্রিক্স পদ্ধতিটা সবাই পারবা, ব্যক্তি শনাক্তকরণে। এই যে ব্যক্তি শনাক্তকরণে বায়োমেট্রিক্স পদ্ধতি, কয়টা পদ্ধতি আছে? ফিঙ্গারপ্রিন্ট, মুখমন্ডল রিকগনিশন, ফেস রিকগনিশন, তারপরে হচ্ছে হ্যান্ড জিওমেট্রি, ঠিক কিনা, রেটিনা স্ক্যান, ডিএনএ, ঠিক কিনা। এগুলো যাতে মনে থাকে, যে কোনো একটা থেকে নৈর্ব্যক্তিক আসতে পারে। এবার দেখো, রেডিও ও টেলিভিশন সম্প্রচারে কোন ধরনের কমিউনিকেশন মোড? বলো, রেডিও এবং টেলিভিশন সম্প্রচারে কোন ধরনের কমিউনিকেশন মোড? সবাই 17 নাম্বার উত্তর করেন, সবাই 17 নাম্বার উত্তর করেন তো। রেডিও এবং টেলিভিশনে কোন ধরনের কমিউনিকেশন মোড আমরা ব্যবহার করব? বলেন, সবাই 17 নাম্বার উত্তর করেন, যে দেখি বলেন তো, রেডিও এবং টেলিভিশন আমরা কোন ধরনের কমিউনিকেশন মোড ব্যবহার করব বলেন।
17 নাম্বারটা বলেন সবাই, 17 নাম্বারটা বলেন। রেডিও এবং টেলিভিশনে আমরা 17 এর গ বলতেছো, ব্রডকাস্ট। ইয়াস, ইয়াস, আমরা যখন টেলিভিশনে কোনো অনুষ্ঠান হয় তখন এটাকে টেলিকাস্ট বা ব্রডকাস্ট বলি। আমরা যখন কোনো অনুষ্ঠানে হয় তখন কি বলি? টেলিকাস্ট বা ব্রডকাস্ট, ঠিক আছে। মোবাইল ফোনে একজন আরেকজনের সাথে কথা বলা, ইউনিকাস্ট, ঠিক আছে। আর মাল্টিকাস্ট কি? নির্দিষ্ট গ্রুপে কথা বলা, নির্দিষ্ট গ্রুপে কথা বলা মাল্টিকাস্ট। আর ইউনিকাস্ট মোবাইল ফোন একজন আর অ্যানিকাস্ট কি? সম্ভাবনার উপর ডাটা প্রেরণ, ঠিক আছে। তাহলে সবাই আমরা পরেরটাতে যাচ্ছি, পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এবার বলেন, এটা বলেন, উদ্দীপকের এক্স কলেজের আইসিটি শিক্ষক শুধু তার দিয়ে 10টি কম্পিউটার নিয়ে তার ল্যাবে একটি নেটওয়ার্ক তৈরি করলেন। কিছুদিন পর একটি কম্পিউটার নষ্ট হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে গেছে। দেখি টপোলজি যারা আমার ক্লাস করছো বলো, একটি কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ কম্পিউটার নেটওয়ার্ক নষ্ট হয়ে গেল, উদ্দীপকে কোন ধরনের টপোলজির কথা বলা হয়েছে? উদ্দীপকে কোন ধরনের টপোলজির কথা বলা হয়েছে? দেখে 18 নাম্বার বলেন তো, 18 নাম্বার বলেন তো। একটি কম্পিউটার নষ্ট হয়েছে দেখে পুরা কম্পিউটার সিস্টেম নষ্ট হয়ে গেছে, বা পুরা নেটওয়ার্ক সিস্টেমটা খুলে ফেলতে হয়েছে। তাহলে এটা কোন ধরনের টপোলজির কথা বলা হয়েছে বলেন? কোন ধরনের টপোলজির কথা বলা হয়েছে? ওকে, একটু বলেন তো কোন ধরনের টপোলজির কথা বলা হয়েছে। সবাই কমেন্ট করেন, সবাই, সবাই কমেন্ট করো দ্রুত গতিতে, কোন ধরনের টপোলজির কথা বলা হয়েছে। সবাই বলেন তো কোন ধরনের টপোলজি। আচ্ছা, রিং, ইয়াস, একদম কথা সঠিক। যারা রিং বলেছেন তাদের উত্তর সঠিক হয়েছে, রিং বলেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। তারপর একটা বলো, তারপর একটা বলো তো। এই যে এটা দেখো, এই যে এটা, এটা একটু ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে রিং টপোলজি। কারণ কেন? রিং টপোলজি হচ্ছে এরকম, একটা কম্পিউটার যদি এখানে নষ্ট হয়, দেখেন একটা নষ্ট হয়েছে, তার মানে পুরো সিস্টেমটা ওপেন করে ফেলতে হবে, এখানে আর কোনো কাজ করবে না। ওকে, এবার দেখি যারা এটা পেরেছেন তারা বলেন তো, যে 19 নাম্বার, দূরত্বের বিবেচনায় উদ্দীপকের নেটওয়ার্কটি কোন ধরনের? ডিস্টেন্সের বিবেচনায় উদ্দীপকের নেটওয়ার্কটি কোন ধরনের? দেখি বলেন তো, দূরত্বের বিবেচনায় উদ্দীপকের নেটওয়ার্কটি কোন ধরনের? দেখি বলেন, 19 নাম্বার বলেন, 19 নাম্বারটা বলেন, সবাই বলেন, 19 নাম্বার বলেন। 19 নাম্বার কেউ বলতেছো? 19 নাম্বারটা দেখি কে বলতে পারেন সবার আগে। ওকে, ওকে, 19 নাম্বারটা বলেন সবাই। সবাই কমেন্ট করেন, সবাই, আমি প্রত্যেকটা স্টুডেন্টের কমেন্ট দেখতে চাচ্ছি। 19 নাম্বার নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের কমেন্ট দেখতে চাচ্ছি আমি, ঠিক আছে। আচ্ছা, দেখি কে কমেন্ট করতে পারেন, এটা খুবই কনফিউশন একটা প্রশ্ন। 19 ল্যান বলতেছো, প্যান বলতেছো, 19-এর ল্যান বলতেছো, প্যান বলতেছো, অনেক কথা বলতেছো। ভালো করে কথা শুনেন, একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। নর্মালি, নর্মালি একটা জিনিস এখানে সেন্স কাটাইতে হবে। নর্মালি একটা ল্যাব যখন 10 মিটার হয়, একটা, তোমরা জানো ব্লুটুথের উদাহরণ কি? বলো, ব্লুটুথের উদাহরণ কি? ব্লুটুথের উদাহরণ প্যান না পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক? ব্লুটুথের রেঞ্জ কত? 3 থেকে 10 মিটার। তাহলে দেখো, একটা কম্পিউটার ল্যাব কয় মিটার হবে? একটা কম্পিউটার ল্যাব নর্মালি কয় মিটার হতে পারে? তুমি আমাকে বুঝাও তো, একটা কম্পিউটার ল্যাব কয় মিটার হতে পারে? তাহলে এটা যদি তুমি একটা কম্পিউটার ল্যাবের 10টি কম্পিউটার হিসাব করো, এটা প্যান হবে, উত্তর হবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। যদি বলতো একটা কলেজের বিল্ডিং, পুরা বিল্ডিংটা নেটওয়ার্কের অন্তর্ভুক্ত, তখন হতো ল্যান। একটু আগে দেখলাম একজনে প্রশ্ন করেছে যে স্যার, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক আর ল্যান এর মধ্যে পার্থক্যটা কি? যখন তুমি একটা বিল্ডিং এ নেটওয়ার্ক সেট আপ করবা তখন এটাকে বলা হয় ল্যান। আর যখন তুমি ওই বিল্ডিং এ, ওই ক্যাম্পাসের, তোমার কলেজের প্রত্যেকটা বিল্ডিং এর নেটওয়ার্ক একসাথে সেট আপ করবা, তখন এটাকে বলা হয় স্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ল্যান হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক একটু ওয়াইড বুঝাই, ঠিক আছে। তাহলে কি বলেছি, একটা বিল্ডিং এর নেটওয়ার্ক যখন সেট আপ করবা তখন এটা হবে ল্যান। আর যখন একটু ওয়াইড বুঝাবে 4-5টা বিল্ডিং নিয়ে, তখন এটাকে বলা হয় স্যান বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। আরো একটু মনোযোগ দিয়ে শোনো, যখন আমি দেখতেছি দূরত্বটা 10 মিটার 12 মিটারের মধ্যে আছে, তখন আমরা উত্তর করব প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর যখন আমরা দেখতেছি দূরত্বটা একটু বেশি, একটা বিল্ডিং নতুবা একটা কলেজের তখন উত্তর করবো ল্যান।
আর দেখতেছি ল্যানও আছে, অপশনে স্যানও আছে। বলা হয়েছে পুরো একটা কলেজের 10টা ভবনকে আমরা আওতাভুক্ত করেছি, ঠিক আছে, ইন্টারনেটের ভিতরে এনেছি, তখন উত্তর হবে কি? স্যান। কথা বুঝাইতে পারছি? আশা করি সবার কনফিউশনটা ক্লিয়ার। দেখি সবার কনফিউশনটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করেন। এই ল্যান ম্যান ফ্যান স্যানের কনফিউশন ক্লিয়ার কিনা বলেন, যে দেখি বলেন এবার কনফিউশন ক্লিয়ার কিনা। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা 10 মিটার হিসেব করেই ব্লুটুথে এটা উত্তর দিব হচ্ছে কি। এবার বলেন দেখি ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? এটা কে বলতে পারেন দেখি? ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? এটা কে বলতে পারেন দেখি? ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? ওকে, ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? এটা কে বলতে পারেন দেখি? ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? ঠিক আছে, কমেন্ট করেন দেখি, 20 নাম্বার কমেন্ট করেন, ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। দেখি ব্লুটুথ নেটওয়ার্কের ম্যান হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ধরো তোমার জেলা শহরকে ইন্টারনেটের অন্তর্ভুক্ত করে ফেলছো বা একটা নির্দিষ্ট নেটওয়ার্কে, তখন এটাকে বলে ম্যান। তোমার বিশাল একটা এরিয়া, ওয়াইড এরিয়া, 50 কিলোমিটার পর্যন্ত ধরা হয়। ঠিক আছে, পিকুনেট, ইয়েস, ভেরি গুড। পিকুনেট, ইয়েস। এই যে ব্লুটুথের নেটওয়ার্কের অপর নাম হলো পিকুনেট। ঠিক আছে, ব্লুটুথের নেটওয়ার্ককে কি বলা হয়? পিকুনেট। এবং আরেকটা জিনিস শুনো, একাধিক পিকুনেট মিলে কি গঠিত হয়? তখন উত্তর হবে স্ক্যাটারনেট। একাধিক পিকুনেট মিলে কি গঠিত হয়? একাধিক পিকুনেট মিলে গঠিত হয় হচ্ছে স্ক্যাটারনেট। একাধিক পিকুনেট মিলে গঠিত হয় হলো কি? স্ক্যাটারনেট। একাধিক পিকুনেট মিলে গঠিত হয় স্ক্যাটারনেট। আর ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম হলো পিকুনেট। এই জিনিসগুলো যাতে মাথায় থাকে। ব্লুটুথের আবিষ্কারকের নাম মনে আছে? জ্যাপি হার্টসেন। কার নাম অনুসারে ব্লুটুথ হয়েছে? ডেনমার্কের রাজা হ্যারাল্ড ব্লুটুথের নাম অনুসারে। মনে পড়ে এগুলা, বেসিক গুলা? আচ্ছা, ঠিক আছে। এবং তোমরা জানো একটা পিকুনেটে কয়টা ডিভাইস যুক্ত হতে পারে? 8টা ডিভাইস। একটা পিকুনেটে 8টা ডিভাইস যুক্ত হতে পারে। এর মধ্যে একটাকে বলা হয় মাস্টার নোট, একটাকে বলা হয় মাস্টার ডিভাইস, বাকিগুলাকে বলা হয় স্ল্যাপ নোট, দাস নোট। দাস নোট হলো 7টি, স্ল্যাব নোট হলো 7টি, আর মাস্টার নোট হলো 1টি। এই কথাগুলো যাতে ইনফরমেশন গুলো মাথায় যাতে থাকে। ঠিক আছে, তাহলে কি বললাম? ব্লুটুথ নেটওয়ার্ক যখন গঠিত হয়, পিকুনেট যখন গঠিত হয়, পিকুনেটের অধীনে 8টার পর্যন্ত ডিভাইস যুক্ত হতে পারে। এর মধ্যে প্রথম একটা ডিভাইসকে আমরা বলবো মাস্টার ডিভাইস, আর বাকিগুলাকে বলবো স্ল্যাব ডিভাইস বা দাস নোট। ঠিক আছে, আর হচ্ছে অনেকগুলা এই যে পিকুনেট মিলে গঠিত হবে, এটা আমরা বলবো স্ক্যাটারনেট। যদি জ্ঞানমূলক পরীক্ষায় প্রশ্ন আসে যে পিকুনেট কাকে বলে, স্ক্যাটারনেট কাকে বলে, আমার এই কথাগুলো যাতে, এই ক্লাসের কথাগুলো যাতে মনে থাকে। অনেকে বলে স্যার জ্ঞানমূলক কি? জ্ঞানমূলক প্রশ্ন তো এগুলাই। তোমার পড়া কম দেখে তুমি বুঝো না। আইসিটি অ্যাসিস্ট্যান্টের 290 পৃষ্ঠার পরে যাও, দেখো তো জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক দেওয়া আছে কিনা সুন্দর করে। ওকে, এগুলো শিখে ফেলবেন। আচ্ছা, এবার দেখেন 21 নাম্বার বলেন, কোন নেটওয়ার্ক টোপোলজিতে সবচেয়ে বেশি কেবল ব্যবহৃত হয়? বলেন কোন নেটওয়ার্ক টোপোলজিতে সবচেয়ে বেশি কেবল ব্যবহৃত হয়? ওকে, কোন নেটওয়ার্ক টোপোলজিতে সবচেয়ে বেশি কেবল ব্যবহৃত হয়? 21-এর গ। শুনো, অপশনে যখন ম্যাশ থাকবে আর কোনো কথা নেই। অপশনে ম্যাশ থাকলে ম্যাশ টোপোলজি উত্তর হবে। কারণ তুমি দেখো, ম্যাশ টোপোলজিতে অনেক তার লাগে। ম্যাশ টোপোলজিতে অনেক তার লাগে। এই যে ম্যাশ টোপোলজি কিরকম? প্রত্যেকের সাথে প্রত্যেকে কানেকশন থাকে। প্রত্যেকের সাথে এই যে প্রত্যেকে কানেকশন থাকে, ঠিক কিনা? ম্যাশ টোপোলজি হচ্ছে এই যে এটা। ওকে, এটা হলো ম্যাশ টোপোলজি। দেখো ম্যাশ টোপোলজি তুমি আঁকার সময় শুধু এই জিনিসটা খেয়াল করলে হবে। আমি একটু জিনিসটা দেখাই। তুমি যখন এক ডিভাইস দেখবা, এই যে মনে করো এই ডিভাইসটা দেখতেছো, এই ডিভাইস থেকে কয়টা বাইরে ডিভাইস আছে? 4টা ডিভাইস আছে আরো। মনোযোগ দেন, মনোযোগ দেন, একটু হাসেন না, ক্লাস একটু হাসেন, তারপরে ভালো লাগবে। এই যে এদিকে দেখার, এই যে কয়টা ডিভাইস দেখেন? তার একটা, দুইটা, তিনটা, চারটা। দেখেন 4টা ডিভাইসে 4টা তার গেছে। এইভাবে গুনলে আপনার চিত্র ভুল হবে না। একটা, দুইটা, তিনটা, চারটা। এবার দেখেন এখানে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা। এবার এখানে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা। প্রত্যেকটা ডিভাইসে 4টা 4টা বের হয়েছে কিনা চেক করবেন। ঠিক আছে, আর ম্যাশ টোপোলজিতে তার সংখ্যা বের করে কিভাবে? ম্যাশ টোপোলজিতে তার সংখ্যা n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। এই যে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, ম্যাশ টোপোলজিতে তার সংখ্যা n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। কিভাবে হয়? কিভাবে হয়? n এর মান কি? যতটা কম্পিউটার, কয়টা কম্পিউটার? 5টা কম্পিউটার। তাহলে 5টা কম্পিউটার মান বসান। এই যে 5 ইন্টু 5 মাইনাস 1 মানে হলো 4 ডিভাইডেড বাই 2। তাহলে উত্তর হচ্ছে এই যে 10টি তার। তাহলে উত্তর হচ্ছে কয়টি তার? 10টি তার। ম্যাশ টপোলজিতে তার সংখ্যা 10টি তার। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন অনেক ঘুরে ফেঁচে আসতে পারে।
ওকে, দাস নোট, দাস নোট, অনেকে ভুলে যাচ্ছিলেন যে বাকিগুলাকে কি বলে যেন, দাস নোট, স্ল্যাব নোট। আচ্ছা, এবার দেখেন, যদি যদি প্রশ্ন বলে ম্যাশ টপোলজিতে 20টি কম্পিউটার আছে, তার সংখ্যা কত, তাহলে আমি এত বড় চিত্র আঁকা আমার পক্ষে সম্ভব নাই। তাহলে 20টি কম্পিউটার আছে, তার সংখ্যা কত বলছে, ঠিক আছে। n ইন্টু n মাইনাস ওয়ান, 20 ইন্টু n মাইনাস ওয়ান মানে হচ্ছে কত, 19। 20 মাইনাস 1 মানে কত, 19। 2, এই যে টোটাল তার কত হবে বলেন, 190টি তার আছে। কখন কখন বলো, কয়টা কম্পিউটার থাকলে, 20টি কম্পিউটার থাকলে, 20টি কম্পিউটার থাকলে, ঠিক আছে। আচ্ছা, 190, 10, ইয়েস, ঠিক আছে তো, ঠিক আছে কিনা বলো, সবাই কি পারবেন? n ইন্টু n মাইনাস ওয়ান বাই টি, দেখি তোমরা একটা করো, তোমরা একটা করো তাইলে। 10টি কম্পিউটার থাকলে কয়টি তার হবে বলো, 10টি কম্পিউটার থাকলে কয়টি তার হবে, তোমরা একটা প্র্যাকটিস দিকে, এখানেই শেষ হয়ে যাক। সব সাবজেক্ট তুমি বাসায় পড়তে পারবে না, কিছু সাবজেক্ট স্যারের সাথে সাথে শেষ করে ফেলতে হবে, ঠিক আছে। কিছু সাবজেক্ট স্যারের সাথে সাথে কমপ্লিট করে ফেলতে হবে। সব সাবজেক্টের দায়িত্ব তুমি নিতে পারবে না, কিছু সাবজেক্টের দায়িত্ব টিচারকে দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার আমাকে বলেন যে আপনারা, হ্যাঁ, 10টি কম্পিউটার থাকলে কত হবে, এই যে 10টি কম্পিউটার হলো একেবারে ইজি, দেখেন 10টি কম্পিউটার হলো কত হবে, n ইন্টু n মাইনাস ওয়ান, 10 ইন্টু 9 ডিভাইডেড বাই 2, তাহলে 5 9 45টি। আচ্ছা, ফাইন। আচ্ছা, এবার বলেন, 21 নাম্বার গেল, তারপর আমরা আসি 22 নাম্বার, কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল ব্যবহৃত হয়, ঠিক আছে। এটা তো সবাই জানো, এটা কি আবার দুইবার আসছে কেন, কোন নেটওয়ার্ক, আমি কি প্রশ্ন রিপিট কপি করে ফেলছি? আচ্ছা, একটা প্রশ্ন বাদ দিয়ে আমি মনে হয় কপি করে ফেলছি। আচ্ছা, যাই হোক, বুলিয়ান যুগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গুণ কোনটি, এটা তো ছোট বাচ্চারাও পারবে। এটা হচ্ছে বুলিয়ান যুগ, কোনটা বলতো, অর কে বলা হয় বুলিয়ান যুগ, অর কে বলা হয় বুলিয়ান যুগ, ঠিক আছে। আর এন্ড কে বলা হয় কি, এন্ড কে বলা হয় বুলিয়ান গুণ, এন্ড কে বলা হয় বুলিয়ান গুণ। আর নট কে বলা হয় বুলিয়ান পূরক, নট কে বলা হয় বুলিয়ান পূরক, বিপরীত করা, ঠিক আছে। তাহলে এটা সবাই পারবো, বুলিয়ান যুগের কাজ কে করে, অর কিসের কাজ করে, এই যে দেখেন, অর যুগের কাজ করে, এন্ড গুণের কাজ করে। আর নট কে বলা হয় বুলিয়ান পূরক, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বুলিয়ান পূরক কে, বুলিয়ান পূরক হচ্ছে নট গেট। এটা দেখে আবার বলেন না যে তানভীর স্যার এটা পড়ায়নি, আইসিটি অ্যাসিস্ট্যান্ট তো আমাদেরকে এগুলো শিখায়নি, এটা বলি না, এই কথা বলা যাবে না, ঠিক আছে। তুমি প্রয়োজনে বলবা যে স্যার পরীক্ষার প্রশ্ন ভুল ছিল, কিন্তু কমন আসে না, এটা বলা যাবে না, ঠিক আছে। কমন আসবে ইনশাল্লাহ, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বাইরে, বইয়ের বাইরে প্রশ্নই হবে না। তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবে যে আল্লাহ, স্যার যা বলছে এটাই তো আসছে। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি, কারণ এই বইতে সব ধরনের টাইপ, সব টাইপের প্রশ্নই আছে, কোন টাইপের আসবে পরীক্ষায়। আর যদি এর বাইরে কোনো প্রশ্ন আসে দেখবে কেউই পারবে না, কেউ না পারলে তুমিও পারবে না, যা। আচ্ছা, যাই হোক, এবার আসো পরের প্রশ্ন, 23 নাম্বার দেখো, 23 নাম্বারটা বলো, আস্কি কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করা যায়, আস্কি কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করা যায়, দেখে এটা কমেন্ট করেন সবাই, সবাই কমেন্ট করেন তো। আচ্ছা, সবাই কমেন্ট করেন তো, আস্কি 8 কোডের মাধ্যমে, আস্কি 8 কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করা যায়, দেখি বলেন তো, এটা কে বলতে পারেন দেখি সবার আগে। ক্লাসটা এখনো যারা শেয়ার করেন নাই, নিষ্ঠুর আপনারা, সত্যি নিষ্ঠুর। আমি দেখি, দাঁড়াও কয়জনে শেয়ার করছে। আর এই তোমরা সবাই আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ফলো দেওয়া আছে কিনা দেখো, ফলো দেওয়া না থাকলে কিন্তু কিছুক্ষণ পরে এসে চিল্লাচিল্লি করবা, স্যার আমি ক্লাস নোটিফিকেশন পাই না কেন, আমার বন্ধুরা সবাই ক্লাস করে, আমি কেন নোটিফিকেশন পাই না। আরে তোমার তো ফলো দেওয়া নাই, তুমি যাকে ফলো দেওয়া নাই তাকে পাবা কেন, আমাকে বলো তো। একজনকে ভালো লাগছে, একে পাইতে চাচ্ছ, একে তো ফলোই করো না তুমি, পাওয়া কেমনে? আগে তো ফলো করতে হবে যে এখানে কি কি ঘটে, ঠিক কিনা? আচ্ছা, ওকে, ঠিক আছে, 24 নাম্বার পেরেছেন, 23 নাম্বার পেরেছেন। 23 নাম্বার কি বলেন তো, 23 নাম্বার হচ্ছে 256 হবে। শুনেন, অনেকে এগুলো ভুল করেন, এদিকে দেখেন, যদি বলে সর্বোচ্চ কতটি, সর্বোচ্চ শব্দটা, তাহলে উত্তর হবে 256, 256, 2 to the power 8, যেহেতু আস্কি 7 এবং 8 বিটের। কিন্তু যদি বলতো প্রশ্নে আস্কির মূল কোড কয়টি, যদি বলতো আস্কির মূল কোড কয়টি, তখন উত্তর হতো 128।
2^7। আজকে কিন্তু শুরু হয়েছে 127 2^7 দিয়ে 128, পরে প্যারিটি বিট যুক্ত হয়ে 2^8 হয়েছে, আরো বাড়ছে 128টা, টোটাল 256 হয়েছে, শেষে এসে 256 হয়েছে। প্রথমে ছিল 128, 128কে আবার দুই ক্যাটাগরিতে ভাগ করছে। কি কি? একটাকে বলা হয় 32টাকে বলা হয় যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড, লিখে রাখেন। 32টাকে বলা হয় যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড। পরীক্ষা আসবে, দেখে নিন, আমার কথা শুনে নিন। পরীক্ষা আসবে যে 32টাকে বলা হয় যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড, আর এই যে বাকি যে 96টা আছে এগুলাকে বলা হয় প্রতীক নির্দেশক কোড। প্রতীক নির্দেশক কোড, ওকে। প্রতীক নির্দেশক কোড হচ্ছে বাকিগুলা। প্রতীক নির্দেশক কোড হলো 96টা, 32টা হলো যান্ত্রিক নিয়ন্ত্রণ, 32 প্লাস 96 হচ্ছে 128টা হলো মূল কোড, আজকের মূল কোড। ঠিক আছে? এবং সেই সাথে আরো কিছু ইনফরমেশন লিখে রাখেন। সেই সাথে এখানে @এর যে কোড নাম্বার, কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এই যে এর কোড নাম্বার হলো 64, 64 হলো এর কোড নাম্বার। আর 65 থেকে 90, 65 থেকে 90 হলো বড় হাতের এ থেকে বড় হাতের জেড, এদের কোড নাম্বার হলো 65 থেকে 90। আর ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড 97 থেকে 122, 97 থেকে 122 হলো ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড। ঠিক আছে? এই কয়েকটা ইনফরমেশন ভালো করে মনে রাখবেন। তাহলে আমি আবার একটু রিভিউ করি। আজকে আবিষ্কারক হচ্ছে কি? আজকে কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, রবার্ট উইলিয়াম বিমার আজকের আবিষ্কারকের নাম। আজকের মূল কোড হলো 128টি। আজকে দুই ভাগে বিভক্ত। প্রথম 32টাকে বলা হয় যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড, হার্ডওয়্যার নিয়ন্ত্রণের কোড, আর লাস্টের যে 96 এগুলাকে বলা হয় প্রতীক নির্দেশক। এবং আজকে সর্বোচ্চ কত সংখ্যক কোডকে কনভার্ট করতে পারে? 256। কারণ আজকে ছিল 7 ছিল 7 বিট, আজকে 8 ছিল 8 বিট, এবং এটাকে প্যারিটি বিট যোগ করে আমরা বেশি করেছি। আরেকটা কথা মনে করেন যে এখানে তাহলে এর সিরিয়াল কত? সিরিয়াল হচ্ছে 64 নাম্বার, মানে কে 64 নাম্বারে বাইনারি করে। এরপরে 65 থেকে 90 বড় হাতের এ থেকে বড় হাতের জেড, আর ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড হচ্ছে 97 থেকে 122। সবাই কি বুঝছেন? আচ্ছা, এটা দেখেন, এটা ক্যালকুলেটর, আল্লাহর ওয়াস্তে এগুলো ক্যালকুলেটর করবেন, এগুলো ক্যালকুলেটর করবেন। কিভাবে করবেন সেটা একটু শিখিয়ে দিই আমি। কিভাবে করবেন একটু শিখিয়ে দিই। এদিকে তাকান সবাই, সবাই এদিকে তাকান। এগুলো সবগুলাকে আগে যে কোনো একটা বেসে নিয়ে যাবে, সবগুলাকে এক বেস। যেমন এই যে E16, এটাকে হেক্সাত আছে, ফাইন। এই যে 11, এটাকে হেক্সাতে নিয়ে যাও। ঠিক আছে? এটাকে এভাবে হেক্সাতে নিয়ে যাবেন। 7, এটাকে হেক্সাতে নিয়ে যাও, যেমন আসে নিয়ে তারপরে যোগ করবা। প্রথমে উত্তর হবে হেক্সাডেসিমেলটা ঠিক আছে কিনা দেখবা। এরপরে বাইনারিটা দেখবা। আমি একটা ভিডিও করছি না ক্যালকুলেটর ব্যবহার, এটা দেখলে তো এগুলো পানি। এই ভিডিও যে দেখছে তার কাছে এটা কোনো ব্যাপার। প্রথমে যে কোনো এক বেছে নিব, তারপরে জাস্ট বাইনারি কনভার্ট করবো, অক্টাল কনভার্ট করবো, শেষ। সবগুলা থাকলে সবগুলা দিব, দুইটা থাকলে দুইটা উত্তর দিব। এগুলো তো একদম পানি। আমার যারা ক্যালকুলেটর ব্যবহার ক্লাসটা করছো, এইটা তো চোখ বন্ধ করে পারা। আচ্ছা, এবার আসেন পরের প্রশ্ন, 25 নাম্বার। ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? দেখি পারেন কিনা। ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? দেখি বলেন, এটা কি হবে? উত্তর কি হবে বলেন? ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কি হবে বলেন? আচ্ছা বলেন তো। ওকে, একজনে বলছে আজকি কুট কোনটি, এরকম প্রশ্ন হবে না যদিও। আজকি 7ই হবে, মূল কুডি দাগা ভাগে। যদি বলে যে এরকম প্রশ্ন কখনোই হবে না। আজকি দুই প্রকার, আজকি 7 আর আজকি 8। ঠিক আছে? আচ্ছা, এবার এটা একটু মনোযোগ দিয়ে শুনুন, এই প্রশ্নটা একটু বোঝার ব্যাপার আছে। ন্যান্ড গেট, আগে বলেন ন্যান্ড গেট কি? এই যে ন্যান্ড, এই যে ন্যান্ড, আগে বলেন ন্যান্ড গেট কি? এই যে ন্যান্ড গেট, ন্যান্ড গেট, এই যে দেখেন ন্যান্ড গেট, এটা হলো ন্যান্ড গেট। কোন গেটের মধ্য দিয়ে প্রবাহিত করবো? নট গেট, তার মানে একটা নট গেট যুক্ত করবো। আমরা জানি এইটা আর এটা কাটা গেলে কি হয়? এবি হয়। ঠিক আছে? বারে বারে কাটা গেলে এবি হয়। তাহলে দেখো, প্রথমে ছিল ন্যান্ড, ন্যান্ডে কিসের মধ্য দিয়ে যাবে? নট গেটের মধ্য দিয়ে, আরেকটা নট দিলে বারে বারে কাটা যায়। আর এটা হলো এন্ড গেট, সুতরাং ঠিক আছে। তাহলে দেখো 25টা 24 কোনটা হবে? মানে 24 উত্তর হবে এই যে 24। এখানে দেখো, উত্তর করে দেখো ক্যালকুলেটরে। আমার তো আর উত্তর মুখস্থ নেই, আমি তো উত্তর মুখস্থ করি না।
আমার কথা হচ্ছে আমাকে প্রশ্ন আমাদের টাইপার রেডি করে দেয়, আমি জাস্ট দাঁড়াই, ব্যাখ্যা বলতে থাকি তোমাদেরকে। এর আগে আমি, অথচ আমি দেখো 10-15 মিনিট আগেও ক্লাস নিচ্ছি, সি প্রোগ্রামিং ক্লাস। এরপর আমি সারাদিন অফিস করছি আজকে সকাল থেকে, যেহেতু আমি একজন, আমার সরকারি চাকরি আছে, অফিস করছি, সকাল 7টায় ক্লাস নিলাম, টেকনিক্যাল ডিস্টার্ব করতেছিল, সেই জন্য নেই। আচ্ছা যাই হোক, এখন তোমাদেরকে আগামী এমসিকিউ ক্লাস হবে আগামী পরশু সকাল 7টায়। যারা থাকবেন এখন থেকে রিমাইন্ডার দিয়ে রাখেন। আর কালকে হবে না, কালকে আমার একটু বেশি প্রেশার। কালকে আমার অফলাইনে ব্যাচ হচ্ছে 3টা, রাতে অনলাইন ব্যাচ আছে 3টা। দেখো কালকে কি, তোমাদেরকে একটু শিডিউলটা বলি। কালকে সকালে আমি উঠে প্রথমে অফিস করব, অফিস করে এবার 3টা থেকে 6টা পর্যন্ত অনলাইন অফলাইনে ব্যাচ। 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা। চট্টগ্রাম চকবাজার অফলাইনে পড়ে। অনেকেই জানে না এখনো, যেটা এত স্টুডেন্ট হয়নি, যা হয়েছে আর কি 100-200 জন। কিন্তু এখনো অনেকেই জানে না যে আমি পড়াচ্ছি অফলাইনে, হয়তো আস্তে আস্তে জানবে, বেশি দিন হয়নি। শুনেন, এরপরে রাতে সন্ধ্যা 7টায় ক্লাস আছে প্রোগ্রামিং, রাত 9টায় ডিজিটাল ডিভাইসের ক্লাস আছে সুপার বেসে, রাত 10টায় সুপার সিকিউ বেসে সিকিউ ক্লাস আছে সংখ্যা পদ্ধতির টেস্ট পেপারের উপর। আপনি আমাকে বলেন, রেস্টের সময় আছে? তো কালকে অনেক টাইট শিডিউল, সেজন্য কালকে এই ক্লাসটা রাখি নাই। তবে আগামী পরশু সকাল 7টায় এই ক্লাসটা হবে, যে নতুন আরেকটা বোর্ডকে এভাবে প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করবো আমরা, ঠিক আছে? নতুন আরেকটা বোর্ডের। তো যারা ক্লাসগুলা করেন তারা বলবেন ক্লাসগুলা কেমন লাগে, ঠিক আছে? আর যাদের সুযোগ আছে 99 টাকা, এটা তো আমরা পুরো দিন আইসিটি অ্যাসিস্ট্যান্টের কোনো কোর্স এত কম দামে কেউ দেয়নি, এটা প্রথম, এটা আমরা একটা গিফট দিচ্ছি শেষ মুহূর্তে। আর শোনো, যারা এসএসসি 26, এখানে এসএসসি 26 কেউ আছে কমেন্ট করো তো, এসএসসি 26 কেউ আছে? স্যার আপনার এনার্জি অনেক, এই নজর দিও না, নজর দিও না বলবা, স্যার আল্লাহকে, আল্লাহ স্যার কারো এনার্জি বাড়াই দিন, এটা বলো, ঠিক আছে? চকবাজার কোথায়? চকবাজার কেবি প্লাজায় 5 তলায় উঠে হাতের ডানে 7 নম্বর রুম। আমাদের ইনবক্সে কথা বলবা, অফলাইনে যারা পড়তে চান আমাদের ইনবক্সে আগে কথা বলবেন, আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে কথা বলবেন আগে, ঠিক আছে? তারপর চলে আসবেন, মিস দিয়েন না আইসিটি অ্যাসিস্ট্যান্টের। শোনেন, ক্লাস করতে পারা এটা একটা লাখের ব্যাপার, সত্যি কথা। এখানে আমার অনেক অফলাইনের স্টুডেন্ট আছে, ওরা অনেক মজা করে করে শিখে। আমি প্রযুক্তিটাকে আমি এনজয় করার ট্রাই করি। তুমি পড়াশোনা হচ্ছে বোরিং এর জিনিস না, পড়াশোনা আনন্দ করে করে জিনিসটা বুঝে বুঝে পড়তে হয়, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আগামী কালকে আরেকটা নতুন বোর্ড নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আগামী পরশু সকাল 7টায় ক্লাস, রিমাইন্ডার দিয়ে রাখো, আগামী পরশু সকাল 7টায় রিমাইন্ডার দিয়ে রাখেন। আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আর সবার সাথে পরশু দিন দেখা হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম।